Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 2024-26 সেশনে পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিক ক্লাস হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং শনি সন্ধে 6টার সময়। এবং যারা আগের ক্লাসগুলি মিস করে গিয়েছো তোমরা প্লেলিস্ট থেকে হয়ে যাওয়া ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো। ইংরেজি সিলেবাস কিন্তু প্রায় 80% কভার হয়ে গিয়েছে। আজকে ম্যাথে 2 মার্কসের কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বাকি যে চ্যাপ্টার 7, 8, 9, 10 এখান থেকে যে কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আজকের ক্লাসে আমি কমপ্লিট করে দেব। এর আগে দুটো ক্লাস আছে, টোটাল 3টে। এই 2 মার্কসের ক্লাস তোমরা দেখো, অনেক বেশি উপকৃত হবে। এক্সাম নোটিফিকেশান আসার কথা যেটুকু জানা গিয়েছে, মে মাসে এক্সাম নোটিফিকেশান আসার পর হাতে 25 দিন মতো সময় থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে যে জুন মাসের লাস্ট উইক বা 3rd উইকে তোমাদের এক্সাম শুরু হতে পারে। এখনও পর্যন্ত এইটুকুনি ইনফরমেশান আছে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে জানতে পারবে। সেই জন্য চ্যানেলের সাথে থাকো, তাহলে কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশান, সাজেশান A to Z ডিএলএড সংক্রান্ত তোমরা কিন্তু এই চ্যানেলে ইনফরমেশান পাবে। তাই ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো, আর একটুও সময় যদি তোমরা নষ্ট করো তাহলে কিন্তু তোমাদের যেটা আলটিমেট লক্ষ্য, ডিএলএডে ভালো মার্কস এই কারণেই রাখতে হবে যাতে তুমি টেট কোয়ালিফাই করা মাত্রই মেরিট লিস্টে নিজের নামটি তুলতে পারো। কারণ তোমরা জানো, তোমাদের অলরেডি জানা হয়ে গিয়েছে অ্যাকাডেমিক স্কোরে কিন্তু এই ডিএলএডের 15 মার্কস রয়েছে। এই 15 মার্কসই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য। তুমি টেটে জাস্ট 60% তোলো তাহলেই চলবে, কিন্তু তুমি যদি ডিএলএডে কম পাও, টেটে তুমি যতই বেশি মার্কস তোলো না কেন সেটি তোমাকে লাভবান করতে পারবে না। তোমাকে একমাত্র বেনিফিট দেবে এই টেটে যে যত পার্সেন্টেজ তুলে রাখবে তার সম্ভাবনা কিন্তু তত গুণ বেড়ে যাবে টেট পাস করে মেরিট লিস্টে নাম তোলার জন্য। টেট জাস্ট একটা কোয়ালিফাইং এক্সাম, তুমি কোয়ালিফাই করতে পারলেই চলবে। তাই এখনও সময় রয়েছে, সময়টিকে সম্পূর্ণ কাজে লাগাও। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্লেলিস্ট 3টে বানিয়ে দিয়েছি, ইংলিশ, ম্যাথ এবং আরেকটি প্লেলিস্ট আছে আদার, যে 3টি সাবজেক্ট রয়েছে তার জন্য। সেখান থেকে ক্লাসগুলিকে দেখো, তার সাথে তুমি যে বইটি কিনেছো সেই বইটিও একটু পাতা উল্টে দেখো, কারণ অনেক সময় এমন ধরনের কোশ্চেন আসবে যেখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি গুছিয়ে লিখতে পারবে না। আর এটি কখনোই মনে করবে না যে তোমার প্রত্যেকটি কোশ্চেন কমন আসবে। তোমাদের অনেকেরই এই ভ্রান্ত ধারণা আছে, ও ডিএলএড তো খুব সহজ জিনিস, একটা ট্রেনিং, সব কোশ্চেন কমন আসবে। না, সব কোশ্চেন কমন আসবে না, কিন্তু তোমাকে 80% প্লাস মার্কস তুলতে গেলে সব কোশ্চেনের আনসার লিখতে হবে। সেই দক্ষতাটাই অর্জন করতে গেলে চ্যাপ্টারের উপর একটা ধারণা, বেসিক ধারণা রাখতে হবে। যে কোশ্চেনটি কমন আসেনি সেই তোমার মাথার মধ্যে যে কনসেপ্ট রয়েছে সেটির উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে লিখে আসতে হবে। লিখে আসাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই বলছি যে কোশ্চেন একটাও ছাড়লে হবে না। কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই কিন্তু আমার এই ক্লাসগুলি দেওয়া, কারণ বই শুধুমাত্র পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয় না, এবং কলেজগুলিতে যে ধরনের ক্লাস হয় তাতেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না। অনেক কলেজ আছে ঠিকমতো ক্লাসই হয় না, তাহলে তোমাদের কনসেপ্টটি কিভাবে ক্লিয়ার হবে? সেই দিক লক্ষ্য রেখেই কিন্তু তোমাদের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে ক্লাস দিই আমি। অন্য চ্যানেলগুলোতেও তোমরা সাজেশান পাবে, কেবলমাত্র সেটি এক্সামের আগে, কিন্তু ক্লাস পাবে না সেখানে।
সেই কোশ্চেনগুলোও তোমরা দেখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যে কোশ্চেনগুলো তোমরা রেডি করছো সেগুলোই দেখলে তোমাদের একটা ধারণা তৈরি হলো। তোমার যদি মনে হয় যে না, এই কোশ্চেনটা তো এই চ্যানেলটাতে নেই, ওই চ্যানেলটাতে আছে, আমি একটু বইটা উল্টে দেখে রাখি, এক নজর দেখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যত বেশি জেনে যাবে তত বেশি বেনিফিটেড হবে এক্সামে। তাই এখন পুরোটাই নিয়োজিত করো নিজেকে। যদি কম্বাইনও পড়ো, কম্বাইনটা এখন কিছুদিনের জন্য পাশে সরিয়ে রাখো। যদি কেউ টেট পড়ে থাকো, টেটের পড়াটা একটু পাশে সরিয়ে রেখে ফুল ফোকাসটা কিন্তু এই কটা দিন তোমরা পুরোটাই ডিএলএডের উপর দাও। সেটার বেনিফিট কিন্তু পরবর্তীতে তোমরা নিশ্চয়ই পাবে। দেখো, আর কথা বাড়াবো না। 7, 8, 9, 10 এই 4টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকের ক্লাসেই কভার করে দেব, কারণ হাতে আমাদের আস্তে আস্তে সময় কমে আসছে। জুন মাসের শেষের দিকেই এক্সাম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। দেখো, আমাদের প্রথম কোশ্চেন, কি কি শিক্ষা উপকরণের সাহায্যে বিয়োগের ধারণা দেওয়া সম্ভব? যে সকল শিক্ষা উপকরণের সাহায্যে শিক্ষার্থীদের বিয়োগের ধারণা দান করা সম্ভব সেগুলি হলো ফুল বা গাছের পাতা, কাঠি, লাঠি, দেশলার কাঠি, মার্বেল, ইট ও পাথরের টুকরো ও তেঁতুল বীজ ইত্যাদির সাহায্যে কিন্তু তাদের বিয়োগের ধারণা যেমন দেওয়া সম্ভব, যোগের ধারণা দেওয়াও সম্ভব। যদি আসে কি কি উপকরণের সাহায্যে যোগের ধারণা দেওয়া সম্ভব, আনসার কিন্তু একই হবে উপকরণগুলির নাম। এবার দেখে নেব পরের কোশ্চেন। অন্তত 4টি ক্ষেত্রে গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসাবে আপনার ডট পেনটির ব্যবহার লিখুন। ডট পেনের সাহায্যে কিভাবে আমরা গণিত শেখাতে পারি? 1. ত্রিভুজ অঙ্কন করে, চতুর্ভুজ অঙ্কন করে, সরল রেখা নির্ণয়ে ধারণা দানে, আয়তক্ষেত্রের ধারণা দানে, সমকোণের ধারণা দানে, এইভাবে এইগুলি কিন্তু ব্যবহার। তাহলে কি হলো? ত্রিভুজ অঙ্কন করে, চতুর্ভুজ অঙ্কন করে পেনটার সাহায্যে পেনটা রেখে দিয়ে তাদেরকে সরল রেখা নির্ণয়ে, আয়তক্ষেত্রের, এটা হবে 4, আয়তক্ষেত্রের ধারণা দানে, 4টি পেন দিয়ে আয়তক্ষেত্র করা যেতে পারে, বা ডট পেনের সাহায্যে ছবি এঁকেও বোঝানো যেতে পারে, সমকোণের ধারণা দান করে। এইভাবে কিন্তু ডট পেনের সাহায্যে তাদেরকে গাণিতিক ধারণা দেওয়া সম্ভব। এইবার দেখে নেব পরের কোশ্চেন। গণিত শিখনে সম্পদ বলতে কি বোঝায়? যে উপকরণগুলির সাহায্যে শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়গুলি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের সময় সঠিকভাবে ও সহজ পদ্ধতিতে আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করেন, তাকেই শিখন সম্পদ বলা হয়। গণিতে শিখন সম্পদ কি? যে উপকরণগুলির সাহায্যে শিক্ষক মহাশয় পাঠ্য বিষয়গুলি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের সময় সঠিকভাবে, শুধু নাই সহজ পদ্ধতিতে, আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করেন, তাকে শিখন সম্পদ বলে। চলে যাব পরের কোশ্চেন। টেটের জন্য গুরুত্বপূর্ণ হলো ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের সুবিধা কি? পাঠ্য বিষয়কে সাবলীল ও সহজভাবে উপস্থাপন করা সম্ভব হয় ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করে ব্ল্যাকবোর্ড। শ্রেণী শিক্ষণে বৈচিত্র্য আনতে সহায়তা করে ব্ল্যাকবোর্ড। আর কি? ব্ল্যাকবোর্ডের লেখা হলে পুনরায় সেটি মুছে দিয়ে আবার লেখা যায়, এটিও একটা সুবিধা রয়েছে। পরের কোশ্চেন দেখব। প্রাথমিক স্তরে গণিত শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতির 4টি সুবিধা লেখো। তাহলে এক এক করে দেখে নিই আমরা। প্রথম সুবিধা হলো চিন্তা শক্তির বিকাশ ঘটায়, বিকাশ সাধন। তাহলে কি? সমস্যা সমাধান পদ্ধতি শিখনের ক্ষেত্রে চিন্তা ও যুক্তি শক্তির বিকাশ ঘটায়। আর কি? সক্রিয়তা
অর্জন, এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যতে শিক্ষার্থী গাণিতিক সমস্যার সম্মুখীন হওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবে। মত প্রকাশের ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীর স্বাধীন নিরপেক্ষ মত প্রকাশের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমরা দেখে নিলাম সমস্যা সমাধান পদ্ধতির 4টি সুবিধা। সেগুলি কি? এটি যেমন যুক্তি বিকাশে, যুক্তিশক্তি, চিন্তা শক্তির বিকাশে সাহায্য করে, সক্রিয়তা অর্জনে সাহায্য করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মত প্রকাশের ক্ষমতাও বৃদ্ধি করে। এবার সমস্যা সমাধান পদ্ধতির দুটো অসুবিধা কি দেখে নেব। জটিল ও সময় সাপেক্ষ, এই পদ্ধতিটি জটিল ও সময় সাপেক্ষ, সকল স্তরে অনুপযোগী, সকলের জন্য কিন্তু এটা উপযুক্ত নয়। একটা বড় বিষয়, সমস্যা সমাধান পদ্ধতি কিন্তু জটিল, আবার সময় সাপেক্ষ, দীর্ঘ সময়ের বিষয়, আর এটি সকলের জন্য উপযোগী নয়। সমস্যা সমাধান পদ্ধতি উচ্চ শ্রেণীর ক্ষেত্রে উপযোগী হলেও নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কিন্তু উপযোগী নয়, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু এটি উপযোগী নয়। 1-এর বাচ্চারা কিন্তু এই পদ্ধতি বুঝতে পারবে না। প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে কোনো জীবনকেন্দ্রিক সমস্যাকে শিক্ষার্থীরা বাস্তব ও সামাজিক পরিবেশে আন্তরিকতার সাথে নিজে নিজে সমাধান করবে এবং তার থেকে শিক্ষার্থীরা ওই বিষয়ে দক্ষতা অর্জন করবে, তাকেই প্রজেক্ট পদ্ধতি বলে। এটি একটি জীবন কেন্দ্রিক সমস্যাকে তারা কিন্তু সমাধান করে, যেটা আমাদের সমাজের মধ্যেই রয়েছে বাস্তব কোনো সমস্যা, তারা কিন্তু আন্তরিকতার সাথে নিজেই কিন্তু সমাধানের চেষ্টা করে, এবং এটি করতে গিয়ে তারা যে বিশেষ দক্ষতা অর্জন করে থাকে তাকেই কিন্তু প্রজেক্ট পদ্ধতি বলে। এবার গণিতে ভুল ধারণা তৈরির কারণ। গণিতে ভুল ধারণা তৈরির কারণ একটা হলো অবৈজ্ঞানিক পাঠদান পদ্ধতি। শিক্ষার্থীর বয়স, চাহিদা, সামর্থ্য ইত্যাদি বিচার না করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। তাহলে কিসের জন্য ভুল ধারণা সৃষ্টি হয়? অবৈজ্ঞানিক পাঠদান পদ্ধতি যদি হয়, শিক্ষার্থীর বয়স, চাহিদা, সামর্থ্য ইত্যাদি বিচার না করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি পাঠদান করলে শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। তাহলে পাঠদান করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর কে? শিক্ষকের সীমিত বিষয়ের জ্ঞান। শিক্ষকের বিষয় জ্ঞান যদি সীমিত থাকার কারণে শিখন সঠিকভাবে সঞ্চালিত হয় না। যদি টপিকটি শিক্ষক পড়াচ্ছেন তার যদি সেই বিষয়ে জ্ঞানটা সীমিত থাকে তাহলেও কিন্তু পাঠদানটা সফল হয় না। এবার গণিতে পিছিয়ে পড়ার দুটি কারণ। কেন শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে গণিতে? একটা হলো বৌদ্ধিক কারণ আছে, সবার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু সমান হয় না। বুদ্ধির তারতম্য অনুসারে কোনো শিক্ষার্থী পাঠটি তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কোনো শিক্ষার্থী সঠিক মতো বা ঠিক মতো বুঝতে পারে না। অনেক সময় ভুল ধারণা তৈরি হয়। এই ঠিক বুঝতে না পারায় তারা কিন্তু অঙ্কটি ভুল করে ফেলে বা তাদের মধ্যে ধারণাটা ভুল তৈরি হয়। আর কি কারণ হতে পারে? আর একটা হলো শিক্ষকের দুর্ব্যবহার। দেখ, শিক্ষকের দুর্ব্যবহারের কারণ একটা কি? শিক্ষকের গম্ভীর মেজাজ। শিক্ষক যদি খুব রাগী হন, শিক্ষার্থীরা কোনো কিছু বুঝতে না পারলে সেটি জিজ্ঞেস করে না। অনেক শিক্ষকের ব্যবহার খারাপ, দুর্ব্যবহার। কঠোরতর মনোভাব শিক্ষকের প্রতি শিক্ষার্থীর ভীতি সৃষ্টি করে, যার ফলে শিক্ষার্থী বিষয়ের প্রতি ভীত হয়ে পড়ে। যেহেতু সে বুঝতে না পারলেও শিক্ষককে জিজ্ঞেস করছে না দীর্ঘদিন, এরম চলতে চলতে সেই বিষয়টিও সে বুঝতে না পেরে সেই বিষয়ের প্রতি বা অঙ্কের প্রতি তার ভীতি তৈরি হয়। এর ফলস্বরূপ শিক্ষার্থী গণিতে পিছিয়ে পড়ে। দেখ, গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির দুটি কারণ। এক,
অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদান। শিক্ষার্থীর বয়স, চাহিদা, সামর্থ্য ইত্যাদি বিচার করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদান করলে শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়। এছাড়া হলো শিক্ষকের বিষয়ে সীমিত জ্ঞান। শিক্ষকের যদি সেই বিষয়ে জ্ঞান সীমিত হয় সেক্ষেত্রেও কিন্তু শিখন সঠিকভাবে সঞ্চালিত হয় না। এবার হচ্ছে মূল্যায়ন নিরবিচ্ছিন্ন, এর অর্থটা কি দেখি। শিক্ষার উদ্দেশ্য কী পরিমাণে অর্জিত হয়েছে তা জানার জন্য মূল্যায়নের সাহায্য গ্রহণ করা হয়। কেন মূল্যায়নের সাহায্য গ্রহণ করা হয়? শিক্ষার উদ্দেশ্য কী পরিমাণে অর্জিত হয়েছে তা জানার জন্য। উদ্দেশ্য প্রত্যাশিত মাত্রায় অর্জিত না হলে ত্রুটি কোথায় সে সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করাও মূল্যায়নের লক্ষ্য। অনেক সময় রেমিডিয়াল ক্লাস নেওয়া হয়, কেউ যদি পিছিয়ে থাকে কোনো বাচ্চা কতটা বুঝতে পেরেছে সেটি যাচাই করার যে পরীক্ষা ইউনিট টেস্টগুলি, তাতে যদি সে পিছিয়ে পড়ে থাকে আবার রেমিডিয়াল নেওয়া হয়, তাকে আবার সেই চ্যাপ্টারটি পড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়। এই কারণেই মূল্যায়ন গতিশীল এবং নিরবিচ্ছিন্ন। তাই জন্যই মূল্যায়নটা গতিশীল এবং নিরবিচ্ছিন্ন হয়। দেখে নেব পরের কোশ্চেন, সামগ্রিক অ্যাসেসমেন্ট কাকে বলে? নির্দেশদান পর্ব শেষ হলে, অর্থাৎ কোনো কিছু বোঝানো শেষ হলে বা কোনো কোর্সের সমাপ্তিতে বা কোর্স শেষে বা দীর্ঘ সময়ের পরে শিক্ষার্থীরা কী পরিমাণে শিখন সামর্থ্যগুলি অর্জনে সক্ষম হয়েছে, কতটা তারা শিখেছে, তার বিচারই হলো সামগ্রিক মূল্যায়ন। এই মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষাবর্ষব্যাপী শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ যাচাই। তাহলে মূল্যায়নটি কী যদি আসে বা মূল্যায়নের উদ্দেশ্য কী যদি পরীক্ষায় আসে, তাহলেও কিন্তু এখান থেকেই আনসার লিখতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু বুদ্ধিটাকে খাটাতে হবে যে কোশ্চেন সবসময় যে ডিটো কমন আসবে এমন নয়, কোশ্চেন আসবে ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু তুমি যেটি পড়েছো, তোমার যে কনসেপ্টটি আছে সেটি দিয়েই কিন্তু ডিএলএডের আনসার লেখা যায়, কখনোই ছেড়ে দিয়ে আসলে চলবে না। এই যে এইটাকে ভাঙিয়েই মূল্যায়ন দিয়ে যায়, কোশ্চেন আসুক মূল্যায়নের উদ্দেশ্য, মূল্যায়ন কাকে বলে, সামগ্রিক মূল্যায়ন কাকে বলে, সব কিছুর আনসারই কিন্তু তোমরা লিখতে পারবে। মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষাবর্ষব্যাপী শিক্ষার্থীর অগ্রগতির পরিমাণ যাচাই করে তার পরবর্তী উচ্চতর শ্রেণীর জন্য প্রস্তুত হয়েছে কিনা তা জানা, যে পরবর্তী ক্লাসে তাকে তোলা যাবে কিনা সেটি জানা, এবং সেই অনুযায়ী শংসাপত্র বা সার্টিফিকেটও প্রদান করা হয় তার কেমন অগ্রগতি হয়েছে তো সেই অনুযায়ী। দেখে নেব পরের কোশ্চেন। এই একটি প্রশ্ন পড়লে যে অনুপাঠ থেকেও যদি কোশ্চেন আসে বা ব্যাপ্ত পাঠ পঠন থেকেও আসে, অনুপঠন বা মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিং, তাহলেও তুমি লিখতে পারবে। সেই জন্য পার্থক্যটা লিখে দিয়েছি। তাহলে অনুপাঠ কাকে বলে বা অনুপাঠের বৈশিষ্ট্য এসব আসলেও লিখতে পারবে, ব্যাপ্ত পাঠ কাকে বলে তার বৈশিষ্ট্য আসলেও লিখতে পারবে 2 মার্কসে। অনুপাঠন ও ব্যাপ্ত পাঠনের পার্থক্য হলো, অনুপাঠন ব্যবহার হয় নকল শ্রেণীকক্ষে। এই যে তোমরা দেবে এবার মাইক্রো টিচিং, এটা নকল শ্রেণীকক্ষ থাকবে, তোমাদের কলেজেই এক্সটার্নাল আসবে, সেখানে ছাত্র হিসাবে তোমাদেরই ক্লাসমেটরা থাকবে, এটি হলো নকল ক্লাসরুম। কিন্তু যখন তোমরা পার্ট 2তে পড়বে তোমাদের ম্যাক্রো টিচিং বা ব্যাপ্ত পঠন হবে, কিন্তু ব্যাপ্ত পঠন পুরোপুরি আসল শ্রেণীকক্ষে সম্পাদিত হয়। অর্থাৎ তোমাদের কিন্তু প্রাইমারি স্কুলে যেতে হবে, সেখানে গিয়েই তোমাদের পড়াতে হবে, এবং তোমাদের সামনেও কিন্তু প্রাইমারির বাচ্চারাই থাকবে, সেই স্টুডেন্টরাই কিন্তু উপস্থিত তোমাদের সামনে থাকবে। দেখো, অনুপঠনে প্রশিক্ষণার্থী শিক্ষক অর্থাৎ তোমরা যারা প্রশিক্ষণ নিচ্ছ শিক্ষকের পাঠদানের দক্ষতা অর্জন করেন। এখানে পাঠদানের দক্ষতা শিক্ষার্থী শিক্ষক অর্জন করে, কিন্তু ব্যাপ্ত পঠনে শিক্ষার্থী জীবন কেন্দ্রিক দক্ষতা অর্জন করে। এটা কিন্তু জীবন কেন্দ্রিক দক্ষতা অর্জন করা, আর এটা কিন্তু পাঠদানের দক্ষতা অর্জন করা। অনুপঠন 6 থেকে 8 মিনিটে সমাপ্ত হয়ে যায়। 6 থেকে 8 মিনিট বা লিখতে পারো 5 থেকে 6 মিনিটের মধ্যে সমাপ্ত হয়। আর
ব্যাপ্ত পঠন কিন্তু 35 থেকে 40 মিনিটে সমাপ্ত হয়। ম্যাক্রো টিচিংয়ের সময় যখন আমাদের লিখতে হবে তখন কিন্তু 40 মিনিট লিখতে হবে। আর যখন আমরা মাইক্রো টিচিংয়ের সময় টাইম লিখব তখন আমরা 5 থেকে 6 মিনিট লিখব। এই ছিল গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলি থেকে কোশ্চেন, এবং আগের ক্লাস দুটি করো। তাছাড়াও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন থেকেও কিন্তু ক্লাস দেওয়া আছে 2 মার্কসের। এই ক্লাসগুলি করলে আশা করা যায় তোমরা 2 মার্কসের কোশ্চেন এক্সামে লিখে আসতে পারবে। এর বেশিও যদি কেউ পড়তে চাও সেটি পড়তে পারো, বেশি পড়লে কোনো অসুবিধা নেই, কম পড়লেই বরং কনসেপ্ট ক্লিয়ার হবে না। তোমরা ধারাবাহিকভাবে, বারবার বলছি, ক্লাসগুলিকে দেখো, তার সাথে বই পড়ো, অবশ্যই তোমরা প্রত্যেকেই 80% প্লাস মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।